আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টের তৃতীয় সপ্তাহের নবম শ্রেণীর যে আমাদের অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা আমরা এখানে তুলে রেখেছি। তো এ নাম্বারে যে আমাদের অনয়টা সেটার মধ্যে সন্তানের একটা এখানে সন্তান এবং মায়ের একটা অনয় দেওয়া আছে, আর এখানে এফএক্স একটা ফাংশন দেওয়া আছে। কেমন? তো এখান থেকে আমরা ক নাম্বারে যে কোশ্চেনটা সেখানে লেখা আছে, বর্ণিত অনয়টি ফাংশন হলে তা কি ধরনের ফাংশন, যুক্তিসহ উপস্থাপন করো। তার মানে আমাদেরকে এখানে এই যে বর্ণিত অনয়টা, এই যে অনয়টা, এই অনয়টা বলছে আমাদের কি ধরনের ফাংশন তা যুক্তিসহ উপস্থাপন করতে। তো আমরা সরাসরি আমাদের উত্তরে চলে যাই। তো এখানে যে জিনিসটা বলা আছে ক নাম্বার উত্তরটা দেখো, আমরা এখানে দেওয়া আছে থেকে আমরা সন্তানের যে অনয়টা এবং মায়ের যে অনয়টা সেটা উঠালাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মানে এ মায়ের জন্য এক্স সন্তান, অর্থাৎ এ মায়ের সন্তান হচ্ছে এক্স, বি মায়ের সন্তান ওয়াই এবং বি মায়ের সন্তান আবার কি জেড। তার মানে এখানে সি এর কোনো সন্তান নেই। অর্থাৎ দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রোমোজোরগুলো এক্স কমা ওয়াই, আবার ওয়াই কমা বি, আবার জেড কমা বি আসতেছে, বাট সি এখানে কোনো আমাদের ক্রোমোজোরের মধ্যে আসতেছে না। তো এখান থেকে আমরা কি লক্ষ্য করি, এখানে উদ্দীপকের উল্লিখিত অনয়টি ফাংশন, ওকে, নিচে তা যুক্তিসহ দেখানো হলো। আমরা জানি যদি কোনো অনয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়, দেখো আমরা কিন্তু এখানে এই যে প্রথম উপাদান এক্স ওয়াই জেড, প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, তাহলে সেই অনয়টি ফাংশন হবে। প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাহলে দেখো এবার উদ্দীপকের অনয়টির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এস অনয়টা দেখো, তাহলে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, ওয়াই কমা বি, ওয়াই কমা বি, জেড কমা বি। তার মানে এই যে দেখো প্রথম অনয়, মানে অনয়ের প্রথম উপাদানগুলো, এই যে বলছে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়, এই যে দেখো প্রথম উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। আমাদের দেখা যাচ্ছে এস অনয়টির ভিতরের প্রত্যেকটি ক্রোমোজোরের, দেখো এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, তো প্রত্যেকটি ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। কেমন? তাছাড়া এখন দেখো তাহলে সুতরাং উদ্দীপকের অনয়টি একটি ফাংশন, যেহেতু প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে আমরা অনায়াসে এখান থেকে বলতে পারি যে এটি একটি ফাংশন। তাছাড়া উপরোক্ত ফাংশনটি ইনটু ফাংশন, তা নিম্নে তা যুক্তিসহ দেখানো হলো। তাহলে যে এটা একটা ইনটু ফাংশন কিনা তা আমরা যুক্তিসহ দেখাবো। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি, দেখো আমরা জানি যদি কোনো ফাংশনের রেঞ্জ কোনো মানের উপসেট হয়, তাহলে আমরা কি বলতে পারি, যদি কোনো ফাংশনের রেঞ্জ, একটা ফাংশনের রেঞ্জ যদি কোনো মানের উপসেট হয় তাকে ইনটু ফাংশন বলে। অর্থাৎ কোডোমেন রেঞ্জ সমান হয় না, মানে কোডোমেন এবং রেঞ্জ সমান হবে না, বাট উপসেট হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখো আমরা যদি এই যে সন্তানকে আমরা প্রথমে রাখলাম এক্স ওয়াই জেড, তারপরে মা হচ্ছে দেখো এ বি সি, অর্থাৎ এক্স হচ্ছে এর সন্তান, ওয়াই হচ্ছে বি এর সন্তান, জেড হচ্ছে বি এর সন্তান। তার মানে আমাদের অনয়টা থেকে আমরা পাচ্ছি কি, দেখো প্রদত্ত ফাংশনের কোডোমেন কি আসবে, এ বি সি, দেখো এ বি সি, অর্থাৎ এই তিনটা নিয়ে কি এবিসি, অর্থাৎ কোডোমেন আমাদের আসবে এবিসি। তারপরে দেখো এখানে রেঞ্জ কি আসতেছে, এখানে রেঞ্জ আসতেছে এ কমা বি, অর্থাৎ দেখো এই যে এবিসি থেকে আমার এবিটা কি, এবিটা এখানে আমাদের উপসেট। কেমন? তাহলে দেখো আমরা কি বলতে পারি, দেখা যাচ্ছে যে রেঞ্জ কোডোমেনের উপসেট, তাহলে এই রেঞ্জটা কি কোডোমেনের উপসেট। ফাংশনটি একটি ইনটু ফাংশন, দেখো আমরা কিন্তু খুব সহজেই বলতে পারতেছি ফাংশনটি একটি ইনটু ফাংশন। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটার মধ্যে। আমাদের পরবর্তী কোশ্চেনটার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, আমি যদি তোমাদেরকে কোশ্চেনটা যদি দেখাই, তাহলে আমরা কোশ্চেনটার দিকে যেটা লক্ষ্য করলে দেখতে পাই সেটা হলো, তোমরা দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা বলা আছে এখানে, দেখো এ এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে দেখো এ এর বিপরীত ফাংশন সম্ভব কিনা, এরপরে গ নাম্বার আমাকে বলছে বি এর ক্ষেত্রে এক্স ইজ নট ইকুয়াল টু 3 এর জন্য ফাংশনটি একক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন করো। তো আমরা এখন খ নাম্বারটা করলে দেখো এ এর বিপরীত ফাংশন সম্ভব কিনা, তার মানে এ হচ্ছে আমাদের এই অনয়টার বিপরীত ফাংশন সম্ভব কিনা, তাই তো? তাহলে দেখো আমরা বিপরীত ফাংশন সম্ভব কিনা সেটা দেখি, তোমরা লক্ষ্য করো। তো দেখো খ নাম্বার উত্তরটার দিকে আমরা লক্ষ্য করি, দেওয়া আছে এই ফাংশনটি হলো সন্তান, এখানে সন্তানের যে অনয়টা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, মায়ের যে অনয়টা সেটা হচ্ছে এবিসি। তো এ মায়ের এক্স সন্তান, আবার বি মায়ের ওয়াই সন্তান এবং বি মায়েরই জেড সন্তান। তাহলে অনয়টার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে
অনয় এস ইকুয়াল দেখো এই যে এক্স কমা এ কমা ওয়াই কমা বি এবং জেড কমা বি, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। দেখো তাহলে আবার প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন নিম্নরূপ, তার মানে এটা যাবে এখানে, অর্থাৎ এটা আসবে এখানে আর এটা আসবে এখানে। তাহলে মা চলে আসলো প্রথমে, সন্তান চলে আসলো পরে, মানে সন্তান মায়ের যে অনয়টা সেটা চলে আসলো প্রথমে এবং সন্তানের যে অনয়টা সেটা চলে আসলো পরে। তাহলে বিপরীত অনয় বা এস ইনভার্স, তাহলে আমাদের এখানে ছিল এস, তাহলে এটা হবে কি এস ইনভার্স। তাহলে ঠিক তেমনিভাবে এ ছিল পরে, এ আসবে আগে, এক্স আসবে পরে। দেখো বি আসছে, বি ছিল পরে, এটা আসছে আগে, ওয়াই আসছে পরে। তারপরে এখানেও বি ছিল পরে, সেটা আসছে আগে, জেড আসছে পরে। কেমন? সুতরাং বিপরীত অনয় এস ইনভার্স সমান সমান দেখো এ কমা এক্স বি কমা ওয়াই এবং বি কমা জেড। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো এখান থেকে এ ছিল পরে, এ চলে আসছে আগে, এক্স ছিল পরে, এক্স ছিল আগে, সেটা চলে আসছে পরে, অর্থাৎ ওয়াই বি ছিল এখানে আর এখানে বি ওয়াই হয়ে গেছে, এখানে জেড বি ছিল, এখানে বি জেড হয়ে গেছে। কেমন? আচ্ছা, আমরা জানি কোনো ফাংশনের বিপরীত ফাংশন থাকবে যদি ও কেবল যদি ফাংশনটি এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন হয়। অর্থাৎ কোনো ফাংশনের বিপরীত ফাংশন আমাদের কিন্তু বলছে যেটা বিপরীত ফাংশন কিনা সেটা নির্ণয় করতে। তো বিপরীত ফাংশন তখনই থাকবে যখন আমাদের কি হবে, ফাংশনটা এক এক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে। এই দুইটার একটাও যদি যদি অন্তত একটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু হবে না, দুইটাকেই স্যাটিসফাইড করতে হবে। তো দেখো দেখা যাচ্ছে অনয়টিতে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন ক্রোমোজোম রয়েছে। যেমন এই যে দেখো, এই যে প্রথমটাও বি, এরপর মানে এই যে এই ক্রোমোজোম দুইটার মধ্যে মানে একদম একই জিনিস দুইবার আসছে, দেখছো? তাহলে এখানে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে অনয়টিতে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন ক্রোমোজোম রয়েছে। এই যে প্রথম উপাদান বিশিষ্ট দুটো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি এই কথাটা, অর্থাৎ এই দেখা যাচ্ছে থেকে এতটুকু কথাটা আমি পরবর্তী পৃষ্ঠায় লিখেছি, পরবর্তী পৃষ্ঠায় এই কথাটা আমাদের দরকার বিধায় আমি পরবর্তী পৃষ্ঠায় লিখেছি, তোমরা কিন্তু আবার লিখবে না। তো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী পৃষ্ঠায়। তাছাড়া সি ডোমেনের কোনো প্রতিচ্ছবি নেই। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে আরেকটা বলি, দেখো এই যে দেখো আমরা যে একটু আগে যে এখানে করলাম, দেখো এখানে সি ডোমেন কিন্তু নাই। দেখো এই যে সিটা, এই সি ডোমেনের কিন্তু কোনো প্রতিচ্ছবি এখানে নাই। দেখো আছে, দেখো তো এ এক্স বি ওয়াই বি জেড, বাট সি ডোমেনের কোনো প্রতিচ্ছবি এখানে আছে? নেই। এজন্য এখানে বলা হয়েছে যে সি ডোমেনের কোনো প্রতিচ্ছবি নেই। তো দেখো সুতরাং বলা যায় বিপরীত ফাংশনটি এক এক ফাংশন নয়, অর্থাৎ এক এক ফাংশন তখনই হবে যখন ধরো আমি যদি এরকম করি এক্স ওয়াই জেড, হ্যাঁ, সাপোজ যদি আমি এটা যদি এরকম হতো, তোমরা লক্ষ্য করে দেখবে এটা তো এরকম গোল হবে। কেমন? তাহলে দেখো এ আর হচ্ছে বি আর যদি সি বলি, মানে ধরো একটা ফাংশন এরকম, যদি একটার জন্য একটা পেতাম, একটার জন্য একটা পেতাম, একটার জন্য একটা পেতাম, তখনই সেটাকে বলতাম আমরা এক এক ফাংশন, অর্থাৎ একটার জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা, এজন্য এটাকে বলা হয় এক এক ফাংশন। বাট এটার ক্ষেত্রে তো আমরা সেটা পাচ্ছি না। আমি যদি তোমাদেরকে আবার জিনিসটা দেখাই, দেখো আমরা কিন্তু একটার জন্য একটা পেয়েছিলাম এখানে, বাট এই বিতে আইসা দেখো আমরা বি এর ক্ষেত্রে ওয়াইও পেয়েছি, বি এর ক্ষেত্রে জেড পেয়েছি, আমরা কিন্তু বি এর ক্ষেত্রে দুইটা পেয়েছি এখানে, বি এর একটার জন্য কিন্তু একটা পাইনি, আর সি তো আলাদা হয়েই গেল। তো এই ক্ষেত্রে এটা কখনোই এক এক ফাংশন হতে পারে না। কেমন? ওকে, তো এবার আমরা যাই, তোমরা লক্ষ্য করো বলা যায় বিপরীত অনয়টি কোনো ফাংশন নয়। দেখো তাহলে আমরা কি বলবো, আমরা বলবো এখানে যে বলা যায় বিপরীত অনয়টি, সরি এখানে বিপরীত অনয়টি কোনো ফাংশন নয়, অর্থাৎ আমরা যে অ্যাস ইনভার্স করেছিলাম সেই অ্যাস ইনভার্স অনয়টা কোনো ফাংশন নয়। তাহলে দেখো যেহেতু বিপরীত অনয়টি অর্থাৎ অ্যাস ইনভার্স কোনো ফাংশনই নয়, তাই এর বিপরীত ফাংশন সম্ভব নয়। যেহেতু এটা ফাংশনই না, তাহলে বিপরীত ফাংশন হবে কিভাবে? তাহলে আমাদের খ নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট, একেবারেই সহজভাবে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যেই সমস্যাটা, অর্থাৎ গ নাম্বার যেই সমস্যাটা সেটার মধ্যে। গ নাম্বার আমাকে বলছে বি এর ক্ষেত্রে x is not equal to 3 এর জন্য ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন করো। তাহলে আমরা গ নাম্বারটা দেখো, আমরা স্টার্ট করি। গ নাম্বার দেওয়া আছে, দেখো fx ইকুয়াল, অর্থাৎ বি এর মধ্যে আমরা পেয়েছিলাম 3x + 5 ডিভাইডেড বাই x - 3। তাহলে এটা হচ্ছে কি x is not equal to 3 এটা বলে দিয়েছে আমাদেরকে, তাহলে আমরা এটা লিখে ফেললাম। তো এখন দেখো এখানে কি বলা আছে, তোমরা লক্ষ্য করো ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি a belongs to a, b belongs to ডোম f, এখানে ডোম f। কেমন? ডোম f এর জন্য f of a is equal to f of b যদি a is equal to b হয়, অর্থাৎ f of a মানে এই ডোম f এর জন্য f of a অর্থাৎ ফাংশন অফ a, x এর জায়গা যখন a আসবে এবং x এর জায়গা যখন b আসবে, দুইটা যখন আমি এই ইকুয়েশনটা অর্থাৎ সমীকরণটা যখন আমি সমান করব এবং এটার ক্ষেত্রে যদি আমার a is equal to b বের হয়, অর্থাৎ a এর জন্য যদি b বের হয়, অর্থাৎ একটার জন্য যদি একটা বের হয় অর্থাৎ a এর জন্য b, তখনই সেটাকে আমরা বলতে পারবো এক এক ফাংশন। তো দেখো সুতরাং f of a is equal to f of b এর ক্ষেত্রে, তাহলে f of a আমরা বের করি জাস্ট x এর জায়গায় a, তার মানে 3 ইন্টু x এর জায়গায় a, এই যে দেখো প্লাস 5, ওকে, ডিভাইডেড বাই x এর জায়গায় আবার a মাইনাস 3। এবার দেখো এবং f of b সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি দেখো এই যে 3 ইন্টু x এর জায়গায় b প্লাস 5
ডিভাইডেড বাই এক্স এর জায়গায় বি মাইনাস থ্রি। তাহলে আমরা জাস্ট এক্স এর জায়গায় এফ অফ এর ক্ষেত্রে এ হয়েছে এবং এক্স এর জায়গায় এফ অফ বি এর ক্ষেত্রে বি হয়েছে জাস্ট। কেমন? এটাই হচ্ছে এটার রুলস। অর্থাৎ এক্স এর জায়গায় যেটা আমি যদি এখানে ওয়ান বসাই তাহলে আমার এই এক্স এর জায়গায় আমি ওয়ান বসাতে বাধ্য। কেমন? তো এখন তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের তাহলে এফ অফ এ এর ভ্যালু এবং এফ অফ বি এর ভ্যালু অর্থাৎ ফাংশন অফ এ এর ভ্যালু এবং ফাংশন অফ বি এর ভ্যালু আমাদের এখানে পেয়ে গেলাম। এখন আমরা এটা করতে পারবো। তাহলে আমরা সমীকরণটা করি। তোমরা লক্ষ্য করো, দেখো তাহলে এই সমীকরণটা করার ক্ষেত্রে আমাদের একটু এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের যে ব্যাপারটা কাজ করবে দেখো, এই যে দেখো আমরা তাহলে এই সমীকরণটা করি। এখন এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে দেখো এফ অফ এর মানটা আমরা বসাই 3a + 5, কারণ আমরা এফ অফ এ পেয়েছিলাম কত। দেখো আমি যদি তোমাদেরকে ব্যাপারটা আরেকবার দেখাই, তোমরা লক্ষ্য করো আমরা এখানে এফ অফ এ পেয়েছিলাম কত। দেখো এই যে দেখো আমরা এখানে এফ অফ এ পেয়েছিলাম দেখো 3a + 5, দেখছো দেখো 3a + 5, এই যে দেখো 3a + 5 ডিভাইড বাই a - 3 ডিভাইড বাই a - 3, এবং এফ অফ বি আমরা পেয়েছিলাম কত 3b + 5 ডিভাইড বাই b - 3, এটা আমরা পেয়েছিলাম। তো আমরা মানটা জাস্ট বসিয়ে দিলাম। কেমন? এই যে এই সমীকরণটার ক্ষেত্রে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। কেমন? এই যে এই এফ অফ এর জায়গায় এফ অফ এর মান, এফ অফ বি এর জায়গায় এফ অফ বি এর মান। ওকে, এবার দেখো তাহলে আমরা লক্ষ্য করো, এবার তোমরা লক্ষ্য করো দেখো আমরা আর গুণ দিয়েছি 3a + 5 ইন্টু b - 3, এখানেও দেখো ইজ ইকুয়াল টু 3b + 5 ইন্টু a - 3। তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে কি পাচ্ছি, আমরা গুণ করে দেবো 3 এর সাথে b গুণ দিলে 3ab, 3 এর সাথে -3 গুণ দিলে প্লাস মাইনাস 3 3 9 9a, আর প্লাস 5 এর সাথে টোটালটা গুণ দিলে যখন 5 এর সাথে b গুণ দিব তখন প্লাসে প্লাসে প্লাস 5b প্লাসে মাইনাসে মাইনাস 5 এর সাথে 3 গুণ দিলে 3 5 15। ওকে, এবার ঠিক এখানেও দেখো, এখানেও ঠিক তেমনিভাবে আমরা দেখো 3b, এই যে আর আমরা গুণ দিয়েছি দেখো, মানে আমরা আর গুণ আর গুণন করেছি 3b + 5 ইন্টু 3 - 3। তাহলে দেখো এখানে 3bর সাথে টোটালটা গুণ, অর্থাৎ 3bর সাথে যখন a গুণ তখন 3ab মাইনাস 3bর সাথে যখন 3 গুণ তখন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 9b। তারপর দেখো প্লাস 5 এর সাথে যখন টোটালটা গুণ তখন 5 এর সাথে a গুণ দিলে 5a প্লাস মাইনাসে মাইনাস 3 5 15। ওকে, তাহলে দেখো এখন আমরা দেখো এই যে 3b দেখো কাটাকাটি যাচ্ছে দুই পক্ষ থেকে, অর্থাৎ আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস কাটাকাটি, অর্থাৎ 3b প্লাস 3ab মাইনাস 3b কাটাকাটি যাবে। এরপরে দেখো এখানে দেখো তোমরা লক্ষ্য করে দেখবে এই যে -15, এখানেও -15, এটাও কাটাকাটি যাবে। তোমরা কিন্তু কেটো না, আমি জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য কেটে কেটে দেখাচ্ছি, কারণ এই -15টা এখানে চলে আসলে +15 হয়ে যাবে। তার মানে -15 এবং +15 আমরা অনায়াসে কাটতে পারি এখান থেকে। ওকে, এখন দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে দেখো 5bটা রয়ে গেল, আর এই যে -9bটা সেই -9bটা এই পাশে চলে এসে +9b হয়ে গেল। এবং দেখো এই পাশে দেখো কি আছে 5a ছিল, আর এই যে -9aটা এই -9a এখানে চলে এসে 9a হয়ে গেল, +9a হয়ে গেল। কেমন? তো দেখো এখন আমরা কি করব, এখন দেখো আমাদের এখানে এখানে আছে কয়টা, 5টা বি আর 9টা বি মিলে 14টা বি। কেমন? আর এখানে দেখো 5টা এ আর এখানে 9টা এ মিলে 14টা এ, অর্থাৎ 14 কাটা, তার মানে b = a, সুতরাং a = b। আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু বলেছিলাম, তোমরা লক্ষ্য করলে দেখবে, আমি যদি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, আমরা বলছিলাম যে ফাংশনটি এক হবে যদি এবং কেবল যদি a, b বিলংস টু ডোম f এর জন্য f অফ a = f অফ b হবে, যদি a = b হয়। তাহলে এই যে f অফ a = f অফ b এর জন্য দেখো a = b আমরা পেলাম কিনা, পেলাম। তার মানে অবশ্যই এটা কি, এই যে বলছে একক হবে, ফাংশনটি যদি একক হবে, এই যে আমাদের সত্যটা আমাদের স্যাটিসফাইড করছে কিনা, দেখো অবশ্যই করছে, এই যে স্যাটিসফাইড কিন্তু হয়ে গেল। তার মানে আমরা বলতেই পারতেছি সুতরাং ফাংশনটি একটি একক ফাংশন। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার দেখো আমরা পরবর্তী স্টেপটার মধ্যে যাই। দেখো আবার আমরা কি করবো, আমরা f of x = 3x + 5 ডিভাইড বাই x - 3 উঠাবো। উঠানোর পরে দেখো এখানে x is not equal to 3, কারণ এখানে x এর ভ্যালু যদি আমরা 3 বসাই, এখানে 3 বসালে তো x 3 - 3 0 হয়ে যাবে, আর সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত, কারণ এটা হতে পারে না, এজন্য x is not equal to 3। তার মানে আমাদের এই x এর ভ্যালু, অর্থাৎ এইখানে যে আমরা যেটা বসাবো, আমরা কিন্তু জানি সবসময় এই x এর ভ্যালু যেটা বসাবো সেটাই হচ্ছে কি ডোমেন, আর এই টোটালটার মান যেটা আমরা পাবো সেটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ। কেমন? ওকে, ঠিক f ইনভার্স, এটার উল্টাটা যদি আমি f ইনভার্স করি, f ইনভার্সের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ডোমেন আর এটা হয়ে যাবে রেঞ্জ f ইনভার্সের ক্ষেত্রে, কারণ উল্টা। কেমন? ওকে, এখন দেখো তার মানে এই যে x এর ভ্যালু আমি 3 বসাতে পারবো না, 3 বসালে কিন্তু 0 হয়ে যাবে, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা 3 বাদে বাকি সব বসাতে পারবো, তাহলে মান আসবে, বাট 3 বসালে কিন্তু এটা 0 হয়ে যাবে, তার মানে 3 বসাতে পারবো না। ঠিক দেখো এই 3 যে বসাতে আমরা পারবো না সেটাই কিন্তু আমরা লিখছি। দেখো আমরা জানি কোনো ফাংশনের কোডোমেন যদি রেঞ্জের সমান হয়, এই যে এটা কিন্তু আমরা জানি কোডোমেন বা ডোমেন, এখানে কোডোমেন যদি রেঞ্জের সমান হয় তখন সে ফাংশনটিকে সার্বিক ফাংশন বলা হয়। অর্থাৎ এই যে এখান থেকে আমরা কোডোমেন, অর্থাৎ এই যে রেঞ্জটা, মানে প্রদত্ত ফাংশনের যে আমাদের প্রদত্ত ফাংশনের যে ডোমেনটা, কোডোমেনটাই ডোমেন এক্স্যাক্টলি। তাহলে দেখো এই যে ডোমেনটা যদি আমাদের রেঞ্জের সমান হয় তখন সে ফাংশনটিকে সার্বিক ফাংশন বলা হবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, সুতরাং উপরোক্ত ফাংশনটির ডোমেন
ঠিক আছে, ডোমেন বা এখানে কোডোমেন তুমি লিখতে পারো। ডোমেন সমান সমান কি লিখতে পারবো আমরা, রিয়েল নাম্বার থেকে। আমরা রিয়েল নাম্বার থেকে কি করব, কারণ আমাদের এখানে এই 3 বাদে বাকি সব আমাদের কি বাস্তব সংখ্যা আমরা বসাতে পারবো, কারণ 3 বসালে 0 হয়ে যাবে, তার মানে 3 বাদে বাকি সব বসাতে পারবো আমরা। এজন্য 3 বাদে অর্থাৎ রিয়েল নাম্বারের এই যে রিয়েল নাম্বার 2 দাগ দিয়ে আমরা রিয়েল নাম্বার লিখবো, রিয়েল নাম্বার থেকে জাস্ট 3টা বাদ দিলেই আমাদের বাকি যেই নাম্বার থাকবে প্রত্যেকটা আমরা এখানে বসাতে পারবো, অর্থাৎ এটাই হচ্ছে আমার ডোমেন। এই জন্য লিখছি আমরা ফাংশনটির ডোমেন, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে অর্থাৎ আর থেকে আমি যদি 3 বাদ দিই আর বাকি যা থাকবে সব বাস্তব সংখ্যায় আমার এটা ডোমেন হবে। কেমন, তাহলে এটা ডোমেন আমরা পেয়ে গেলাম। এবার দেখি যেহেতু আমরা ডোমেন পেলাম, এই যে দেখো কোডোমেন বা ডোমেন পেলাম, তাহলে যদি রেঞ্জের সমান হয় তাহলে রেঞ্জটা দেখি। দেখো আমাদের তো আমরা ডোমেনটা দেখলাম, এবার আমরা রেঞ্জটা দেখি। তোমরা লক্ষ্য করো, দেখো রেঞ্জ বের করতে গেলে আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে, আর বিপরীত ফাংশন বের করতে গেলে আমাদের ধরতে হবে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। আমাদের কিন্তু এফ অফ এক্স ছিল কত, আমাদের এফ অফ এক্স ছিল কিন্তু এখানে ছিল 3x প্লাস, আমাদের এখানে দেখো এফ অফ এক্স যেটা ছিল সেটা হচ্ছে দেখো আমাদের এখানে ছিল এফ এক্স সমান সমান 3x প্লাস 5 x মাইনাস 3, 3x প্লাস 5 x মাইনাস 3, এটা ছিল আমাদের এফ এক্স। তাহলে এফ এক্স সমান সমান আমাদেরকে ধরছি আমরা কি, আমরা এখানে এফ এক্স সমান সমান ধরেছি দেখো y, তাহলে এটা সমান সমান y ধরছি আমরা, এটাই কি y সমান সমান ধরছি আমরা, যে দেখো এফ এক্স সমান সমান y ধরেছি। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু এই এফটা এই সাইডে চলে গেলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ f ইনভার্স y। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা এটা সমান y ধরেছি, অর্থাৎ তার মানে এইটা ইজ ইকুয়াল টু আমরা y লিখতে পারি। তো এখন দেখো এখন 3x প্লাস 5 ডিভাইড বাই 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y। তাহলে দেখো এখন আমরা যদি আর গুণ দিই, দেখো কি হয় আলটিমেটলি, দেখো এখানে মনে মনে 1 আছে, তাহলে এটার সাথে 1 গুণ দিলে এটাই হয়ে যায়, আর এখানে y দ্বারা গুণ দিলে xy মাইনাস 3y। ওকে, তাহলে দেখো এখানে 5 প্লাস এই যে মাইনাস 3 এর প্লাস 3 হয়ে গেল, আর এখানে xy থাকলো, আর প্লাস 3x চলে গিয়ে মাইনাস 3x হয়ে গেল। এখন দেখো এখানে প্লাস 5 প্লাস 3y ইজ ইকুয়াল টু x ইন্টু y মাইনাস 3, দেখো x কমন নিয়েছি আমরা এখানে, আর এরপরে দেখো এখানে 5 প্লাস 3y এই যে y মাইনাস 3টা এখানে ভাগ হয়ে গেল, অর্থাৎ x ইকুয়াল 5 প্লাস 3 ডিভাইড বাই y মাইনাস 3। কেমন, তো এখন দেখো এই যে দেখো এখানে কিন্তু এই যে x এর ভ্যালুটা দেখো, x এর সমান সমান আমরা কি লিখতে পারি, f ইনভার্স y। এই যে x এর জায়গায় আমরা লিখেছি f ইনভার্স y, এটা প্রথমে বিবেচনা করে, আর এটা তো পরে লিখছি আমি, দেখো 5 প্লাস 3y ডিভাইড বাই y মাইনাস 3, এটা পরে লিখছি আর কি, এটা আগে বিবেচনা করে এটা এইভাবে বসিয়ে দিয়েছি, এক লাইন কম করেছি আমরা। কেমন, তো x এর জায়গায় আমরা লিখেছি কি f ইনভার্স y ইজ ইকুয়াল টু এই যে এটা আমরা পরে লিখেছি, অর্থাৎ 5 প্লাস 3y ডিভাইড বাই y মাইনাস 3। তাহলে দেখো f ইনভার্স এই x এর জায়গায় যদি আমি y এর জায়গায় যদি আমি x লিখি, তাহলে প্রত্যেকটা এখানে y এর জায়গায় আমার x লিখতে হবে, 5 প্লাস এই যে x এর জায়গায় y এর জায়গায় x, আবার দেখো এখানে y এর জায়গায় x। তার মানে দেখো এই যে এইটার ক্ষেত্রেই কিন্তু আমরা লিখতে পারি যে এটা জিরো হওয়া যাবে না, আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এটা জিরো হওয়া যাবে না। তাহলে দেখো এখানে আমাদের এটা জিরো হওয়া যাবে না, তাহলে আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 চলে গেল প্লাস 3। তাহলে দেখো এই যে বিপরীত ফাংশনটার এই যে f ইনভার্স আমাদের কিন্তু f অফ x ছিল, এখন আমরা নির্ণয় করলাম f ইনভার্স x এর। হ্যাঁ, f ইনভার্স x এর ক্ষেত্রে দেখো সেম, দেখো রিয়েল নাম্বার থেকে মাইনাস মানে 3টা বাদ, অর্থাৎ এই 3 যদি বাদ হয় অর্থাৎ নট ইকুয়াল 3 হয়, এইখানে 3টা যদি আমরা না বসে অর্থাৎ রিয়েল নাম্বার থেকে জাস্ট 3 বাদ দিলেই বাকি সব রিয়েল নাম্বার এখানে বসালেও সেটা মানে অসংজ্ঞায়িত হবে না। এই জন্য এটাই হচ্ছে আমার ডোমেন, অর্থাৎ এখানে আমরা সব 3 বাদে সব বসাতে পারবো, আর যত বসাতে পারি সেটাই আমার কি ডোমেন। তাহলে f ইনভার্স x এর ডোমেন আমরা পেয়ে গেলাম। দেখো সুতরাং বিপরীত ফাংশনটির ডোমেন আর রিয়েল নাম্বার থেকে 3 বাদ। আমরা জানি বিপরীত ফাংশনের ডোমেনই হলো কি মূল ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো এই যে বিপরীত ফাংশনের ডোমেনটা, অর্থাৎ এই যে বিপরীত ফাংশনের যে ডোমেনটা, সেই ডোমেনটাই কি f অফ x এর কি রেঞ্জ। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম, অর্থাৎ একটা বিপরীত, এটার ডোমেন হবে এটার রেঞ্জ, এটার রেঞ্জ হবে এটার ডোমেন, এরকম কথা বুঝতে পারছো। তাহলে দেখো বিপরীত ফাংশনের ডোমেনই হলো কি মূল ফাংশনের রেঞ্জ, যেহেতু প্রদত্ত ফাংশনের কোডোমেন বা ডোমেন এই যে বিপরীত ফাংশনের রেঞ্জ। দেখো এই যে বিপরীত ফাংশনের আমাদের এখানে হবে বিপরীত, দেখো বিপরীত ফাংশনের রেঞ্জ সমান সমান দুইটাই সমান। দেখো প্রদত্ত ফাংশনের কোডোমেন আমরা যেটা পেয়েছিলাম, অর্থাৎ এটা কিন্তু পেয়েছিলাম আমরা কোডোমেনটা, ঠিক বিপরীত ফাংশনের রেঞ্জও কিন্তু আমরা এটা পেলাম। সুতরাং এফ এক্সটি একটি সার্বিক ফাংশন, এটা আমরা বলতেই পারি। এই যে তোমাদেরকে যদি একটু বলি আমি, দেখো এই যে আমরা কিন্তু প্রদত্ত ফাংশনটার ডোমেন কিন্তু আমরা পেয়েছিলাম, দেখো এই যে আর মাইনাস রিয়েল নাম্বার থেকে 3 মাইনাস, অর্থাৎ 3 সেটটা মাইনাস হবে, অর্থাৎ 3 বাদ দিলেই বাকি সব আমার ডোমেন প্রদত্ত ফাংশনটার। ঠিক এইটাই দেখো এফ ইনভার্স এক্স এর যে ডোমেনটা, দেখো এই যে এফ ইনভার্স এক্স এর ডোমেন, দেখো আমরা এটাই কিন্তু পেয়েছিলাম। এই জন্যই লিখছি যেহেতু প্রদত্ত ফাংশনের কোডোমেন সমান সমান বিপরীত ফাংশনের, দেখো এই যে রেঞ্জ বা বিপরীত ফাংশনের এখানে কি মানে প্রদত্ত ফাংশন রেঞ্জ, এখানে হবে প্রদত্ত ফাংশনের, সরি এখানে হবে প্রদত্ত ফাংশনের কি রেঞ্জ। কেমন, অর্থাৎ বিপরীত ফাংশনের ডোমেনই হলো কি মূল ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো এই যে প্রদত্ত ফাংশনের কোডোমেন, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো প্রদত্ত ফাংশনের ডোমেন কোডোমেন, বা এখানে যদি আমি এটাও লিখি, দেখো বিপরীত ফাংশনের ডোমেন, আমি যদি এটা এখানে যদি এরকম লিখি, সাপোজ ধরো এখানে আমি এটা কেটে দিয়ে বিপরীত ফাংশনের ডোমেন, বিপরীত ফাংশনের, এটা তোমরা এইভাবে লিখে দিও। হ্যাঁ, বিপরীত ফাংশনের ডোমেন সমান সমান প্রদত্ত ফাংশনের কি, দেখো বিপরীত ফাংশনের ডোমেনই কি প্রদত্ত ফাংশনের রেঞ্জ। তাহলে এটা আমরা লিখতে পারি। সুতরাং এফ ফাংশনটি কি, এফ ফাংশনটি একটি
একটি সার্বিক ফাংশন, এটা আমরা বলতে পারি। কেমন? তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।